ওয়েলকাম টু অফিসার্স ডব্লিউবিসিএস একাডেমি। আমি ডক্টর দিব্যেন্দু সাহা, পঞ্চায়েত ডেভেলপমেন্ট অফিসার থ্রু ডব্লিউবিসিএস 2016। তোমাদের জন্য একটা ইনিশিয়েটিভ স্টার্ট করেছি কয়েকদিন হয়ে গেল, যার নাম হচ্ছে 10 মিনিটে আনন্দবাজার। যেখানে আনন্দবাজার পত্রিকার যেগুলো গুরুত্বপূর্ণ খবর, যেগুলো প্রতিযোগিতামূলক পরীক্ষার দিক থেকে গুরুত্বপূর্ণ, সেগুলো সম্বন্ধে বিস্তারিত আলোচনা এবং তার সঙ্গে কিছু অতিরিক্ত তথ্য আমি দিয়ে থাকি। সো প্রথমেই সবাইকে শুভ দীপাবলি জানাই। সবাই খুব ভালো থেকো এবং সবাই সুস্থ থাকার চেষ্টা করো। এবং এখন যে বর্তমানে যে পরিস্থিতি চলছে চারিদিকে, তাতে তো আমাদের সবাইকেই সচেতনতা অবলম্বন করতে হবে, তা না হলে কিন্তু বিপদের সম্মুখীন হওয়ার সম্ভাবনা। তো আই হোপ তোমরা সবাই প্রিকশনস নিচ্ছ এবং তার সঙ্গে উৎসবটাকে ভালোভাবে উপভোগ করার চেষ্টা করো। সো আজকের যে ভিডিওটি যেটি কালকের পেপার এবং আজকের পেপার দুটোর ইম্পর্ট্যান্ট যে আর্টিকেলসগুলো রয়েছে সেগুলো মিলিয়ে থাকবে। সো আমি স্টার্ট করছি। প্রথম যে আর্টিকেলটি রয়েছে সেটি হচ্ছে কেন্দ্রে জিএসটি প্রস্তাবে রাজি রাজ্য। রিসেন্টলি কেন্দ্রীয় সরকার বিভিন্ন রাজ্যের কাছে প্রস্তাব রেখেছিল যে জিএসটি যে ক্ষতিপূরণ হয়েছে সেই বাবদ যে কম্পেনসেশনটা হয়, সেই কম্পেনসেশনের জন্য কিন্তু রাজ্য সরকারদের ধার নিতে হবে না। রাজ্য সরকারদের হয়ে কেন্দ্রীয় সরকার ধার নেবে এবং সেই টাকাটি রাজ্য সরকারকে পাঠাবে। বাট বিভিন্ন রাজ্য, যেমন যেগুলি বিরোধী শাসিত যে রাজ্যগুলি রয়েছে, সে যেমন পশ্চিমবঙ্গ, তারা কিন্তু এখানে সায় দেয়নি প্রথমে, কিন্তু পরবর্তীকালে অর্থনৈতিক পরিস্থিতির দিকটা বিচার করে তারা কিন্তু রাজি হয়েছে। এবং আমাদের রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র, তিনি কিন্তু কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে চিঠি লিখে জানিয়েছেন যে কোভিড অতিমারি ও আমপান যে ঘূর্ণিঝড় সেগুলোর দরুন রাজ্যের যে কোষাগারে করুণ দশা রয়েছে সেই বিবেচনা করে পশ্চিমবঙ্গ সরকার কেন্দ্রের প্রস্তাব মেনে নিতে রাজি হয়েছে। তো যেটা দাবি করা হয়েছে রাজ্যের পক্ষ থেকে, যে লকডাউনের যে জিএসটি থেকে যে টোটাল ক্ষতিপূরণ হয়েছে রাজ্য সরকারগুলোর 1.82 লক্ষ কোটি টাকা, এর মধ্যে কেন্দ্র দিচ্ছে 1.10 লক্ষ কোটি টাকা, কিন্তু বাকি থেকে যায় 72,000 কোটি টাকা। সো এই 72,000 কোটি টাকা সেটা রাজ্য চাইছে এই টাকাটাও যেন কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারকে দেয়। কারণ যেটি কেন্দ্রীয় সরকার দিচ্ছে 1.10 লক্ষ কোটি টাকা, সেটি কিন্তু দেওয়ার পরে সেটা 2022-এর জিএসটিতে অতিরিক্ত সেচ বসিয়ে কিন্তু সেটা শোধ হয়ে যাচ্ছে। বাট রাজ্য সরকার যদি সেই সেম পরিমাণ টাকা যদি ধার নিতে চায়, তাহলে তারা কিন্তু 6.8% সুদ দিতে হবে, যার জন্য কিন্তু রাজ্য সরকারের উপর ঋণের বোঝাটা আরও বেশি বাড়বে। এরপরে আমপানে আরও 2707 কোটি। আমপানের পরে পশ্চিমবঙ্গের পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে গিয়ে আমাদের যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 1,000 কোটি টাকা বরাদ্দ করেছিলেন। এবং রিসেন্টলি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর নেতৃত্বে উচ্চ পর্যায়ের কমিটি ঘূর্ণিঝড় যেটার আমপানের জন্য ক্ষতিপূরণ বাবদ পশ্চিমবঙ্গের জন্য প্রায় 2,707 কোটি টাকা মঞ্জুর করেছে। এর আগে পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের আমপান বিধ্বস্ত জেলাগুলি রিস্ট্রাকচারিংয়ের জন্য বা রিকনস্ট্রাকশনের জন্য 1 লক্ষ কোটি টাকার প্যাকেজের দাবি জানিয়েছিল। এর পরের আর্টিকেলটি খুব গুরুত্বপূর্ণ। বিচার নেই, কারাগার আছে। অ্যাকচুয়ালি এই আর্টিকেলটি যেটা নিয়ে আলোচনা রয়েছে সেটি হচ্ছে আমাদের যে বিভিন্ন কেসের দরুন সন্দেহভাজন ব্যক্তিদের যে আটক করার যে একটা প্রবণতা রয়েছে, বিনা বিচারে মানে বিনা ট্রায়ালে জুডিশিয়াল কাস্টাডিতে বা অ্যারেস্ট করার যে ব্যাপারটা, সেটা বারবারন্তর জন্য কিন্তু অনেক লোককেই বেশ কয়েক লক্ষ সংখ্যক লোককে কিন্তু বিনা বিচারে আটকে রাখা হচ্ছে জেলের ভেতর। সো এটা একদিক থেকে হিউম্যান রাইটস বা মানবাধিকারের তো একটি লঙ্ঘন তো বটেই, এবং তার সঙ্গে কিন্তু এটা আমাদের রিফ্লেক্ট করছে আমাদের দেশের আইন ব্যবস্থা এবং দেশের যে আইন শৃঙ্খলার যে পরিকাঠামোটা, সেটা কিন্তু পুরোপুরিভাবে বিধ্বস্ত। কারণ এই যে দেশের যে মোট বন্দী,
তার কিন্তু 70% মানে মোট বন্দী হচ্ছে 4.66 লক্ষ লোক, এবং তার 70% 3.3 ল্যাক্স আর কি, এটা এনারা কিন্তু বিনা বিচারে আটক। মানে তাদের মধ্যে শুধুমাত্র ধরে রাখা হয়েছে তাদেরকে সন্দেহের বশে, হয়তো কারো অপরাধ প্রমাণ হবে, এবং সেটাও অনেকের ক্ষেত্রে হতে পারে একমাত্র লিগ্যাল অ্যাসিস্ট্যান্স না পাওয়ার জন্য। কারণ তোমরা জানো যে আমাদের যে সংবিধানে ডিরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি রয়েছে, ডিপিএসপি, তার আর্টিকেল 39-এর তাতে কিন্তু ফ্রি লিগ্যাল অ্যাসিস্ট্যান্স বা ফ্রি লিগ্যাল এডের কথা বলা হয়েছে। কিন্তু তার জন্য অনেক চেষ্টাও করা হয়েছে, যেমন 1987-এ নালসা বা ন্যাশনাল লিগ্যাল সার্ভিস অথরিটি অ্যাক্ট অনুযায়ী একটা অর্গানাইজেশন তৈরি করা হয়েছে, যার মাধ্যমে চেষ্টা করা হয়েছে যে ফ্রি লিগ্যাল এড যাতে পান যারা খুব গরিব মানুষ, যাদের উকিল বা বিচার ব্যবস্থার জন্য যে আইনি মদত দরকার হয় সেটা তারা পান না। তো তাদেরকে বিনামূল্যে আইনি মদত দেওয়ার জন্য যে সমস্ত সেল তৈরি করা হয়েছিল, কিন্তু সেগুলো ততটা তৎপর নয়, এবং যার ফলস্বরূপ দেখা যাচ্ছে যে একটা হিউজ চাঙ্ক অফ পিপলস কিন্তু আটকে রয়েছে বিনা বিচারে। তো এটা কিন্তু আমাদের যে ডিপিএসপি বা ডিরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি যে আর্টিকেল 39 রয়েছে, তার কিন্তু এক প্রকার মানে উল্লঙ্ঘন। কারণ এটা যদি ঠিকঠাক মানা যেত তাহলে মানে এটা খুব কষ্টকর একটা ব্যাপার যে কারোর দোষ বা কারোর অ্যাকিউজড কোনো পার্সন তার দোষটা বা যদি না ট্রায়ালের বেসিসে বা যদি সেটি কন্টেস্ট না হয় কোর্টে, এবং শুধুমাত্র সন্দেহ বেসিসে তাকে দিনের পর দিন আটকে রাখা হয়, তাহলে কিন্তু এটি তার তার যে মানবাধিকার আছে তার কাছ থেকে কিন্তু সেটা কেড়ে নেওয়া হয়। সো এইটি খুব ভালো আর্টিকেল, এটি তোমরা পড়ে রাখতে পারো। সরি, এটা কিন্তু তোমাদের একটি খুব হেল্প করবে আমাদের যে ফ্রি লিগ্যাল এডের যে কনসেপ্টটা রয়েছে সেটা সম্বন্ধে জানার জন্য। এর পরের আর্টিকেলটি 1 কোটি কেজি ধূলিকণায় কালো হয়ে যাচ্ছে ফুসফুস। এটা অ্যাকচুয়ালি আমাদের যে রিসেন্টলি মাত্রাতিরিক্তভাবে বায়ু দূষণ বাড়ছে, যেখানে PM 2.5 এবং PM10 মানে পার্টিকুলেট ম্যাটার 2.5 এবং পার্টিকুলেট ম্যাটার 10-এর অতিরিক্ত বাড়বাড়ন্তের জন্য যে বাতাসে যে ধূলিকণার পরিমাণ বেড়ে যাচ্ছে, তার সাপেক্ষে এই আলোচনাটি রয়েছে। এবং এখানে যেটা বলা হয়েছে যে প্রতি বছর বিভিন্ন উৎস থেকে প্রায় 1,20,00,000 কিলোগ্রাম PM10 এবং অতি সূক্ষ্ম ধূলিকণা যেটা PM 2.5 প্রায় 40 লক্ষ কিলোগ্রাম কিন্তু বাতাসে মিশছে। এবং শুধু কলকাতা নয়, কলকাতার চারপাশে যে সংলগ্ন এলাকাগুলো রয়েছে সেগুলোও কিন্তু অবস্থা খুব করুণ। এবং যেটা মনে করা হচ্ছে যে আগামী দিনে যে সমস্ত উৎসবগুলো আছে সেগুলোতে ধরুন যদি অতিরিক্ত পরিমাণে বাজি ফাটানো হয় বা বাজি পোড়ানো হয়, তাহলে সেটাও কিন্তু বাতাসে ধূলিকণাকে অ্যাড করবে, এবং সেটি কিন্তু আরও বেশি দূষণ মাত্রাকে বাড়িয়ে তুলবে। সো এটি একদিক থেকে যে 2016 সালের অগস্টে একটি মামলা হয়েছিল, এবং সেখানে কিন্তু জাতীয় পরিবেশ যে আদালত রয়েছে তারা কিন্তু রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ বা স্টেট পলিউশন কন্ট্রোল বোর্ডকে উৎসভিত্তিক দূষণের পরিমাণ বার করার জন্য নির্দেশ দিয়েছিল, এবং সে মতে পর্ষদ কিন্তু নিয়োগ করেছিল CSIR NERI বলে একটা সংস্থা রয়েছে, বা ন্যাশনাল এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউট বা নিরি। গত বছরের নিরি সেই রিপোর্টটি জমা দেয়, এবং সেই রিপোর্টের উপর ভিত্তি করে বায়ু দূষণ নিয়ন্ত্রণে সরকারি তরফে একটা মাস্টার প্ল্যান জমা হয়েছে, এবং তা দ্রুত বাস্তবায়িত করতে গত মাসেই সরকারকে কিন্তু পরিবেশ আদালত নির্দেশও দিয়েছে। কিন্তু কতটা কি বাস্তবায়িত করা হলো সেই সংক্রান্ত একটি রিপোর্টও আগামী 6 মাসের মধ্যে কিন্তু জমা দিতে বলা হয়েছে। সো এই যে রিপোর্টটি সেটি কিন্তু গুরুত্ব পেয়েছে বর্তমানে যে পরিস্থিতি রয়েছে তার পরিপ্রেক্ষিতে, কিন্তু এটি খুব ইম্পর্ট্যান্ট। পরের আর্টিকেল দীপাবলি দাওয়ায়ও নগদবিহীন। যেটা মনে করা হচ্ছে অর্থনৈতিক বিশেষজ্ঞ মহলে যে যেহেতু আমাদের তোমরা জানো যে আগে ত্রৈমাসিক ছিল জুলাই টু সেপ্টেম্বর, সেই জুলাই সেপ্টেম্বরে কিন্তু একটি বিপুল পরিমাণ সংকোচন হয়েছে অর্থনীতিতে। এখানে তোমরা দেখতে পাবে লকডাউনের ধাক্কায় চলতি আর্থিক বছরের প্রথম 3 মাসে 24% সংকুচিত হয়েছিল, এবং রিজার্ভ ব্যাংকের অর্থনীতিবিদদের মতে পরের ত্রৈমাসিকও অর্থনীতি প্রায় 8.6% সংকুচিত হয়েছে। মানে হচ্ছে পরপর দুটি ত্রৈমাসিকে জিডিপির সংকোচন হলে কিন্তু সেটাকে
আমরা এক প্রকার রিসেশন বা মন্দা বলে ধরে নিই। সো সেটা যদি বিচার করা যায় তাহলে কিন্তু ইতিহাসে আমাদের দেশে প্রথম আর্থিক মন্দা দেখা দিয়েছে। এবং যদিও কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন দাবি করছেন যে অক্টোবর জানুয়ারি তৃতীয় ত্রৈমাসিক থেকে আর্থিক বৃদ্ধি দেখা যাবে। সো তার জন্য যে অর্থনৈতিক যে ব্যবস্থা সেটাকে রিভাইভ করার জন্য অনেক ধরনের দাওয়াই বা ইনসেন্টিভ দেওয়ার চেষ্টা চলছে। তার মধ্যে এখানে যেগুলো রয়েছে তোমরা দেখতে পাচ্ছ এখনও অবধি যেগুলো করা হয়েছে, যেমন প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনা, সেখানে যথেষ্ট পরিমাণে টাকা ইনসেন্টিভ দেওয়া হয়েছে, এবং আত্মনির্ভর ভারত অভিযান 1, 2 এবং 3, এছাড়াও প্রধানমন্ত্রী অন্ন যোজনা রয়েছে এবং রিজার্ভ ব্যাঙ্কের ইনসেন্টিভস রয়েছে। এর পরের আর্টিকেলটি যেটি রয়েছে লকডাউন যে শিক্ষা দিল, খুব সুন্দর একটি আর্টিকেল। লেখিকা এটি লেখক হবে সীমান্ত গুহ ঠাকুরতা। তিনি যেটা বলতে চেয়েছেন যে আমাদের যে এই কোভিড মহামারী পরিস্থিতির জন্য যে দীর্ঘকালীন যে লকডাউনের আমরা থেকেছি, সো সেখান থেকে শুধু সব কিছু কি নেগেটিভ হয়েছে তা নয়, কিছু পজিটিভ দিকও উঠে এসছে, সেগুলো সম্বন্ধে আলোচনা রয়েছে। যেমন এই লকডাউন থাকাকালীন যারা অন্যের ওপর নির্ভরশীল ছিলেন বিভিন্ন সার্ভিসের জন্য, তারা কিন্তু সেলফ সার্ভিসিংয়ে তারা উদ্যত হয়েছেন। এবং যেমন ধরা যাক যে ডোমেস্টিক যে ওয়ার্কগুলো থাকে আমাদের তারা এতদিন ডোমেস্টিক ওয়ার্কটাকে প্রাধান্য দেওয়া হতো না, কিন্তু বর্তমানে যে পরিস্থিতি রয়েছে তাতে কিন্তু যেহেতু আইসোলেশন একটা ব্যাপার ছিল, সো সবাই বাধ্য হয়েছে নিজের যে ডোমেস্টিক বা গৃহস্থালির কাজ সেটা কিন্তু নিজেই করার জন্য। এবং বিভিন্নভাবে বিভিন্ন ধরনের জীবিকাতে পরিবর্তন এসছে। যেমন বাচ্চাদের যে স্কুলের পুলকার চালাতেন যে যুবক, তাকে কিন্তু পাড়ার মোড়ে ঠেলাগাড়িতে করে ফল বিক্রি করতে বেরোতে হয়েছে। এবং কল সেন্টারে কাজ যে মেয়েটি হারিয়েছেন, তারা ইন্টারনেটে অর্ডার সাপ্লাইয়ের ব্যবসায় হাত পাকাচ্ছিলেন। এবং স্টেশন চত্বরে যে ফাস্টফুডের স্টল চালানো যে মধ্যবয়স্ক লোকটি, এখন তিনিই কিন্তু স্থানীয় বাজার যে লোকাল মার্কেটে আনাজ বিক্রি করছেন। এই যে উপলব্ধিটা, মানে একটি মহামারী যে কীভাবে মানুষের জীবনযাপনের ধরন এবং তাদের জীবিকা নির্বাহের যে ধরন সেটিকে পাল্টে দিয়েছেন, এটি খুব গুরুত্বপূর্ণ। এবং এখান থেকে আমরা অনেক কিছু শেখার আছে। যে যেমন আগে আমরা যেটা লক্ষ্য করতাম যে মনে করতাম যে ডোমেস্টিক ওয়ার্ক যেটা রয়েছে, বাড়ির যে কাজ, সেটা কিন্তু গুরুত্বপূর্ণ নয়, কিন্তু এখন যেটা আমাদের উপলব্ধি হয়েছে যে ডোমেস্টিক ওয়ার্কটা কিন্তু আমাদের দৈনন্দিন জীবনেরই একটা অঙ্গ। এবং যদি তোমরা দেখো যে ওয়েস্টার্ন কান্ট্রিজে কিন্তু এই যে কম বয়সী ছেলেমেয়েরা, এই দেশে কী হয়, এই দেশে যারা গার্জেন তারা কিন্তু ছেলে মেয়েদেরকে কোনো প্রকার কাজ না করে শুধুমাত্র পড়াশুনোর দিকেই ঠেলে দেন। কিন্তু ওয়েস্টার্ন কান্ট্রিজে যেটা হয়, মানে তারা কিন্তু তাদের গার্জেনরা কিন্তু তাদের ছেলে মেয়েকে খুব কম বয়স থেকেই আর্নিংয়ের জন্য এনকারেজ করেন। মানে তারা পড়াশোনার পাশাপাশি কিছু তাদের তাদের জীবন নির্বাহের জন্য কিন্তু কিছু কাজ বা কিছু এমপ্লয়মেন্টে কিন্তু তারা যুক্ত হয়ে যায়। সো এই জিনিসটি কিন্তু মানে যেটা ওয়েস্টার্ন কান্ট্রিজে প্রচলিত আছে সেটা আমাদের দেশে নেই। বাট শ্রমের বিনিময়ে অর্থ উপার্জন করতে কিন্তু শেখাটা মোটেও লজ্জার কিছু নয়, বরং তাতে আত্মনির্ভরতা গড়ে ওঠে। এবং সেটি কিন্তু একদিক থেকে আমাদের যে মননশীলতা সেটাকে কিন্তু আরও উন্নত করে। এর পরের আর্টিকেল চীনকে চাপে রাখতে মোদির অস্ত্র আসিয়ান। তোমরা জানো যে রিসেন্টলি আসিয়ান যে গ্রুপটি রয়েছে, আমি এর আগের ভিডিওতে আলোচনা করেছিলাম বিস্তারিতভাবে আসিয়ান গ্রুপটি নিয়ে। সো আসিয়ান যে গ্রুপটি রয়েছে সেই গ্রুপের যে 10 জন মেম্বার কান্ট্রি রয়েছে তাদের রাষ্ট্রনেতাদের সঙ্গে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি বৈঠক হয়েছে ভার্চুয়ালি। এবং সেখানে কিন্তু আলোচনার মূল বিষয় হিসেবে বিভিন্ন মাধ্যমে সংযোগ বাড়ানো এবং ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে একটি মুক্ত এবং উদার বাণিজ্য পথ তৈরির দিকটি উঠে এসছে। এবং গোটা কূটনৈতিক সূত্রে যেটা মতামত যে গোটা বিষয়টি আসিয়ান ভারত নির্দিষ্ট আলোচনার কাঠামোর মধ্যে হলেও তা বেজিংয়ের কাছে কিন্তু যথেষ্ট চাপের। তার কারণ এশিয়ার অন্যতম বৃহৎ এই আন্তর্জাতিক গোষ্ঠীকে 2 দশক ধরে মূলত দুটি কারণে গুরুত্ব দেয় ভারত।
কারণ প্রথমত এই গোষ্ঠীতে চীন আর পাকিস্তানের প্রতিনিধিত্ব কিন্তু নেই, এবং ফলে যেটা হয় দ্বিপাক্ষিক সম্পর্কের ছায়ায় সার্বিক কর্মসূচি থমকে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। এবং দ্বিতীয়ত যে ব্যাপার, যে আসিয়ান দেশগুলির সঙ্গে কৌশলগত বাণিজ্যিক যোগাযোগ বাড়িয়ে সরকারের অ্যাক্ট ইস্ট নীতিকে কার্যকরার কিন্তু এটা সেরা মঞ্চ। এবং নরেন্দ্র মোদী আজকের সম্মেলনে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার নিরাপত্তা অর্থনৈতিক বৃদ্ধির জন্য ঐক্যবদ্ধ, সংবেদনশীল এবং আসিয়ান গঠনের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেছেন। এবং আসিয়ান গোষ্ঠী 10টি দেশের সঙ্গে সামাজিক, ডিজিটাল ও অর্থনীতি সহ সব রকমের যোগাযোগ বাড়ানো নয়াদিল্লি অগ্রাধিকারের মধ্যে পড়ছে বলে তিনি জানান। এবং তিনি এটিও জানিয়েছেন যে ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের জন্য নয়াদিল্লির যে পরিকল্পনা এবং উদ্যোগ রয়েছে তার সঙ্গে কিন্তু আসিয়ানভুক্ত দেশগুলোর দৃষ্টিভঙ্গির বিশেষ মিল রয়েছে। এর পরের আর্টিকেলটি এটি কিন্তু ঠিক খবর নয়, এটি একটি বিশ্লেষণাত্মকমূলক আলোচনা বলতে পারো তোমরা। এটা খুব মানে প্রাসঙ্গিক, তার কারণ হচ্ছে বর্তমানে যেটা হচ্ছে যে ওভার দ্য টপ প্ল্যাটফর্ম বা ওটিটি প্ল্যাটফর্মে যে সমস্ত ওয়েব সিরিজ বা ভিডিওস বা অন্যান্য যে প্রোগ্রামগুলো ব্রডকাস্ট হতো এতদিন, সেগুলো কিন্তু রেগুলেট করার মতো কোনো সংস্থা ছিল না। বাট কেন্দ্রীয় সরকার বর্তমানে মিনিস্ট্রি অফ ইনফরমেশন অ্যান্ড ব্রডকাস্টিংয়ের আওতায় কিন্তু এই ওটিটি প্ল্যাটফর্মটাকেও এনে ফেলেছে, যার জন্য বিভিন্ন যে মোবাইলে যে ওয়েব সিরিজগুলো বা ভিডিওসগুলো আমরা দেখি বা বিভিন্ন প্রোগ্রামগুলো দেখি, সেগুলোর ওপর কিন্তু একটা নজরদারি শুরু হয়ে গেছে। তো এখন এখানে সবার একটি মানে সমালোচনামূলক একটি আলোচনা রয়েছে, যেখানে যারা শিল্পী মহল রয়েছেন তারা কিন্তু বলতে চাইছেন যে এটি কিন্তু এক প্রকার তাদের কণ্ঠরোধ করা হচ্ছে। কারণ যেটা একটি শিল্প, একটি প্রকাশ, বহিঃপ্রকাশের একটা শিল্প, সেই শিল্পে যদি সরকারি হস্তক্ষেপ শুরু হয়ে যায় তাহলে কিন্তু তারা ঠিক ফ্রিলি বা এক মুক্তভাবে কিন্তু তাদের শিল্পটাকে প্রকাশ করতে পারবেন না, এবং বিভিন্ন জায়গায় তাদেরকে খুব রেস্ট্রিক্ট থাকতে হবে, এবং যার জন্য তাদের কিন্তু তাদের স্বাধীনতাটা ক্ষুণ্ণ হবে। কিন্তু এর পাশাপাশি অন্যান্য যারা বিপক্ষে মত রাখছেন তারা কিন্তু বলছেন যে এটি দরকার ছিল, তার কারণ হচ্ছে শিল্পের নামেই অশ্লীলতা বা অন্যান্য হিংসাত্মকমূলক ঘটনা যেগুলো বারবারন্ত চলছিল, সেটি যদি না দেখানো হয়, মানে সেটি যদি কন্ট্রোল না করা যায়, তাহলে কিন্তু এগুলো আদতে সমাজের যে দর্শক সমাজ রয়েছে তাদের মনে কিন্তু যথেষ্ট প্রভাব ফেলে, এবং তার জন্য কিন্তু অনেক ক্রাইমকে পরোক্ষভাবে এনকারেজ করা হয়। সো এটির পক্ষে এবং বিপক্ষে দুই পক্ষেরই কিন্তু যথেষ্ট পরিমাণ যুক্তি রয়েছে, এবং সেই যুক্তিগুলো যথেষ্ট পরিমাণে ভ্যালিড। তো এইটা তোমরা পড়ে রাখতে পারো, কারণ এটি কিন্তু খুব সুন্দর একটি আর্টিকেল। এই আর্টিকেলের মাধ্যমে কিন্তু আমাদের যে ফ্রিডম অফ এক্সপ্রেশন রয়েছে তার দিকটি, মানে বর্তমানে ভারতে তার কন্ডিশনটি কীরকম সেটা সম্বন্ধে একটা তোমাদের ধারণা হবে। এরপরের আর্টিকেলটি রয়েছে পাকিস্তানের জঙ্গি তালিকা প্রশ্ন দিল্লির। তোমরা জানো এটি যে পাকিস্তানকে কিন্তু ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স যেটি রয়েছে, একটা সংস্থা, আন্তর্জাতিক সংস্থা, সেই সংস্থার ধূসর তালিকা বা গ্রে লিস্টে রাখা হয়েছে। সো এটি ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স কী, এটি নিয়ে আমি ডিটেলসে আলোচনা করব। অ্যাকচুয়ালি যেটা আমি একটু সংক্ষেপে বলে দিই যে ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্সের কাজটা কিন্তু হচ্ছে বিভিন্ন রকমের যে মানি লন্ডারিং অ্যাক্টিভিটি আছে তাকে প্রিভেন্ট করা, এবং টেরর ফিন্যান্সিং যেটা রয়েছে, মানে বিভিন্ন সন্ত্রাসমূলক কাজের যে ফিন্যান্সিং যে ব্যাপারটি রয়েছে, মানে অর্থনৈতিকভাবে সাহায্য করা, সেটিকে যাতে দমন করা যায়। সো এটির জন্যই এই সংগঠনটি তৈরি হয়েছিল, এবং এর দুটো তালিকা রয়েছে, এটি হচ্ছে ব্ল্যাক লিস্ট এবং গ্রে লিস্ট, যেখানে গ্রে লিস্টে কিন্তু পাকিস্তানকে রাখা হয়েছে। সো আমরা একটু জেনে নেব এফএটিএফ সম্বন্ধে একটু বিস্তারিতভাবে। ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স যেটি রয়েছে একটা ইন্টার গভর্নমেন্টাল বডি। এটি G7 যে কান্ট্রিগুলো রয়েছে সেই কান্ট্রির দ্বারাই তৈরি, G7 সামিটে প্যারিসে 1989-এ। এর অবজেক্টিভগুলো যেটি রয়েছে যে লিগ্যাল, রেগুলেটরি এবং অপারেশনাল মেজার্স নেওয়া ফর কম্ব্যাটিং, যেটা তোমাদেরকে বললাম, মানি লন্ডারিং, টেররিস্ট ফাইন্যান্সিং অ্যান্ড আদার রিলেটেড থ্রেটস, যেটা আমাদের ইন্টারন্যাশনাল ফিনান্সিয়াল সিস্টেমের এগেনস্টে, যে সমস্ত ইন্টিগ্রিটির এগেনস্টে যে থ্রেটগুলো রয়েছে তার এগেনস্টে। এবং এর সচিবালয় যেটা রয়েছে সেটা কিন্তু
OECD যেটা রয়েছে প্যারিসের হেডকোয়ার্টার্স, সেই হেডকোয়ার্টার্সে কিন্তু সচিবালয় অবস্থিত এবং এর টোটাল যে জুরিসডিকশন রয়েছে মেম্বার কান্ট্রি টোটাল 37 এবং ইন্ডিয়াও তার মধ্যে একটি অন্যতম দেশ। এবং এফএটিএফে যেটা আমি তোমাদের আগে বললাম গ্রে লিস্ট এবং ব্ল্যাক লিস্ট। গ্রে লিস্টে অ্যাকচুয়ালি গ্রে লিস্টে যখন কোনো কান্ট্রিকে রাখা হয় তার পেছনে কারণ হচ্ছে সেই কান্ট্রিটাকে ধরা হচ্ছে যে সেই কান্ট্রিটা টেরর ফান্ডিংকে সাপোর্ট করছে এবং মানি লন্ডারিং বা টাকার যে ইভেশন মানে ব্ল্যাক মানির যে ব্যাপারগুলো রয়েছে সেটাকে কিন্তু প্রমোট করছে। সো এই গ্রে লিস্টে কোনো কান্ট্রিকে রাখা মানে তাকে কিন্তু একটা ওয়ার্নিং দেওয়া যে তুমি কিন্তু তোমার দেশে যে চলছে যে টেরর ফান্ডিং এবং মানি লন্ডারিং যে অ্যাক্টিভিটিগুলো তার এগেনস্টে কিন্তু তুমি যথেষ্ট স্টেপ নিচ্ছ না। এবং আরেকটি স্টেজ যেটা রয়েছে ব্ল্যাক লিস্ট, এই ব্ল্যাক লিস্টে কিন্তু আবার যদি কোনো দেশকে রাখা হয় তাহলে কিন্তু তাকে যথেষ্ট বিপদের সম্মুখীন হতে হবে, কারণ একটি দেশ যখনই ব্ল্যাক লিস্টেড হয়ে যায় এফএটিএফের তখন কিন্তু তার এগেনস্টে বিভিন্ন মানে গোটা আন্তর্জাতিক মানে রাজনীতির কিন্তু তার পক্ষে খুব তার এগেনস্টে কিন্তু খুব স্ট্রিক্ট হয়ে যায় এবং তার বিরুদ্ধে বিভিন্ন স্যাংশন মানে বাণিজ্যের দিক থেকে বিভিন্ন স্যাংশন দিয়ে দেওয়া হয়, মানে তাকে ব্ল্যাকলিস্ট করে দেওয়া হয়, বিভিন্ন যে ফ্রি ট্রেড এগ্রিমেন্টগুলো আছে তাকে সেখানে এগ্রিমেন্ট থেকে তাকে বার করে দেওয়া হয় এবং অন্যান্য অনেক কিন্তু কূটনৈতিক চাপ বাড়ানো হয়, যার জন্য কিন্তু সমস্ত কান্ট্রিরাই অ্যাভয়েড করে এই ব্ল্যাকলিস্টটাকে এবং পাকিস্তানও হোল হার্টেডলি চেষ্টা করছে যে তাদেরকে যেন এই গ্রে লিস্ট থেকে বের করা যায়, মানে গ্রে লিস্ট থেকে যেন কোনো মতেই ব্ল্যাক লিস্টে না যায়। এবং বর্তমানে যে পরিস্থিতি যে ফেব্রুয়ারি 2021 পর্যন্ত তারা গ্রে লিস্টে আছে, সেই গ্রে লিস্ট থেকে যেন তারা বেরিয়ে আসতে পারে তার জন্য তারা চেষ্টা চালাচ্ছে। সো এই আর্টিকেলগুলোই ছিল কালকের এবং আজকের গুরুত্বপূর্ণ আর্টিকেলগুলো। তোমরা এই ভিডিওটি দেখো এবং তোমাদের যদি কোনো সাজেশান দেওয়ার থাকে বা তোমাদের যদি কোনো কোয়ারি থাকে বিভিন্ন কোনো কোয়ারি যেটি তোমাদের কোশ্চেন থাকে সেটাও তোমরা কমেন্ট সেকশানে আলোচনা করতে পারো। এবং তোমাদের যদি এটি ভালো লেগে থাকে তাহলে তোমরা তোমাদের যে ফেলো অ্যাসপিরেন্টসরা রয়েছে তাদের মধ্যেও এই ভিডিওটি শেয়ার করতে পারো। ধন্যবাদ।